হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় এর প্রশ্নগুলোর সমাধান করব। প্রথম প্রশ্নটি কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটি একটি উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের 38 নম্বর উপপাদ্যটি হচ্ছে এটি। 38 নম্বর উপপাদ্যে কি বলা আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটি প্রমাণ করতে হবে। তাহলে কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তার মানে ছবিটি এঁকে রেখেছি আমি। বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, অর্থাৎ এই কোণ এর অপোজিট কোণ হচ্ছে এটি, এই দুটো মিলে 180 ডিগ্রি, এটি প্রমাণ করতে হবে। অথবা কোণ বিএডি, এই কোণটি এবং এই কোণটি 180 ডিগ্রি, এটি দেখাতে হবে, বা দুই সমকোণ দেখাতে হবে। তাহলে কি দেয়া আছে আমার প্রথমে, তাহলে প্রথমে লিখব প্রদত্ত। তাহলে প্রদত্ত আমরা কি ধরে নিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি ধরে নিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজটির কেন্দ্রে কি রয়েছে, ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। আর কি প্রামাণ্য, এক্ষেত্রে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় কি রয়েছে, প্রামাণ্য বিপরীত কোণগুলোর সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি দেখাবো, এই কোণ মিলে 180 ডিগ্রি বা দুই সমকোণ, এই কোণ মিলে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে প্রামাণ্য কি লিখব, কোণ এবিসি, এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি। কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান, তাহলে এবিসি এই কোণ এবং এই কোণ মিলে দুই সমকোণ বা 180 ডিগ্রি। আরেকটি কি দেখাতে হবে, এবং কোণ বিএডি এই কোণটি প্লাস কোণ ডিসিবি বা বিসিডি ইকুয়াল টু দুই সমকোণ, এটি আমার দেখাতে হবে। এবার অঙ্কন কি করছে, এ জায়গায় এ এবং ও এবং সি এবং ও যুক্ত করা হলো, অর্থাৎ ও বিন্দু থেকে ও সি এবং ও এ যুক্ত করা হলো। অর্থাৎ কি লিখব, এ কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। তাহলে এবার আসবো আমরা প্রমাণে যদি আসি, কি দেখতে পাবো, এডিসি বৃত্তচাপ দ্বারা এডিসি, তাহলে এইটুকু বৃত্তচাপ দ্বারা এডিসি, এডিসি এই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটি, অর্থাৎ কি বলতে পারি, এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই প্রবৃদ্ধ কোণটি। তাহলে কোনটি, এই প্রবৃদ্ধ কোণটি, এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হচ্ছে এবিসি এই কোণটি। তাহলে এটুকু আমরা লিখব। তাহলে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণ কোনটি? তাহলে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এই কোণটি, অর্থাৎ কোণ এওসি। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ বা পরিধিস্থ বৃত্তস্থ কোণ রয়েছে কি? এটি এবিসি, এই কোণটি কোণ এবিসি। তাহলে আমরা আগের উপপাদ্য থেকে জানি কি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কি জানি আমরা? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে সুতরাং আমরা এক্ষেত্রে কি লিখতে পারবো? প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল টু কী হবে? বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কি লিখব? 2 ইন্টু কোণ এবিসি। এই জায়গা থেকে আমি কোণ এবিসি এর মান নির্ণয় করব। সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কী হয়ে যাবে? হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে এটি একটি বের করেছি, এটি 1 নং দিয়ে রাখছি। আবার একই রকমভাবে কি বলতে পারবো? এবিসি বৃত্তচাপ দ্বারা, এবিসি এই বৃত্তচাপ দ্বারা, এবিসি বৃত্তচাপ দ্বারা বা এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? এওসি, এই কোণটি। এক্ষেত্রে কোন কোণটি? এই কোণটি। এবং পরিধিস্থ কোণ হচ্ছে কি? এবং পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি, এই কোণটি। তাহলে আবার বলছি, এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, অর্থাৎ এই কোণটি। এবং পরিধিস্থ কোণ কোনটি? পরিধিস্থ কোণ হচ্ছে এডিসি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? এবিসি বৃত্তচাপ দ্বারা, এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত বা এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটি? এওসি। এবং পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ কোনটি? এডিসি, কোণ এডিসি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? সুতরাং কোণ এওসি সমান সমান 2 ইন্টু কোণ এডিসি। তাহলে এই কোণটি কী হবে? এই কোণটির দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু এডিসি। তাহলে এক্ষেত্রে আমি এডিসির মান বের করব। কোণ এডিসি ইকুয়াল টু হাফ অফ কোণ এওসি। এটি 2 নং দিয়ে রাখব, কারণ এক্ষেত্রে এবিসি এবং এডিসি যোগ করতে হবে। এবিসি যোগ এডিসি আমাকে যোগ করে 2 সমকোণ বের করতে হবে। এবার 1 নং এবং 2 নং যুক্ত করে পাই 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নং এবং 2 নং যদি যোগ করি কি লিখতে পারবো আমরা? কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু, আগেরটা কত ছিল? হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ অফ কোণ ছিল এওসি। তাহলে এই জায়গা থেকে আমরা হাফ কমন নিয়ে নেব। তাহলে কি আসবে? প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি। তাহলে এই দুটো কোণ মিলে আমরা টোটাল কত পাচ্ছি? এই কোণ এবং এই কোণ মিলে আমরা টোটাল পাচ্ছি 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে কি লিখতে পারবো? হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি মিলে কত? 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 সমান সমান 2 সমকোণ।
প্রথম প্রমাণ আমার এটি চেয়েছে, তাহলে কি দেখাতে হবে? এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। প্রথম প্রমাণটি হয়ে গেল। প্রথম প্রমাণ যেটি রয়েছে, প্রথম প্রমাণ কোণ এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। একইভাবে আমি দ্বিতীয়টা করব। এটি আবার একই রকমভাবে করতে পারবো, যেটি দেখানোর দরকার নেই। অনুরূপে আমরা লিখে দেব। অনুরূপে আমরা কি দেখাতে পারি? বিও এবং ডিও যুক্ত করে প্রমাণ করতে পারি কি প্রমাণ করতে পারি? দ্বিতীয় সম্পর্কটি, অর্থাৎ কি এই সম্পর্কটি, অর্থাৎ কোণ বিএডি, অর্থাৎ কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এই দুটো মিলে কি হবে? কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ হবে। এটি প্রমাণ করতে পারবো। একইভাবে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এই দুটো মিলে কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। প্রথম আমরা কি প্রমাণ করতে পারছি? এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। দ্বিতীয় ক্ষেত্রে অনুরূপে প্রমাণ করতে পারবো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমরা কি বলতে পারি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটাই প্রুভড, প্রমাণিত, প্রুভড। 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? 2 নম্বর প্রশ্নটিতে এরকম একটি চিত্র দেয়া আছে। প্রশ্নটি, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডিএবি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ, এই কোণটি কত? এটি নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটি আমার এরূপ। তাহলে কিভাবে সমাধান করব? আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, এ জায়গায় এটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এ জায়গায় পাব, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের একটি প্রয়োগ এটি। তাহলে এই জায়গায় আমরা কি করছি? ডি এবং সি বিন্দু যুক্ত করেছি, ডি এবং সি বিন্দু যুক্ত করেছি। তাহলে আমরা কি পাব? একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি পাচ্ছি, আর একটি বৃত্তস্থ চতুর্ভুজ ডি সি এফ ই বা ডিই এফ সি পাচ্ছি। তাহলে প্রথম আমরা বৃত্তস্থ চতুর্ভুজটি যদি লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো? এই কোণটি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটি কত হবে? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এটা 75, তাহলে 180 থেকে 75 বাদ দেবো, এই কোণটি বেরোবে। তারপরে আমি এই কোণটি বের করব। তার মানে এই কোণটি আবার 180 থেকে বাদ দেব, তাহলে কি বেরোবে? 75ই বেরোবে। এভাবে না গিয়ে আমি আরও শর্টে করতে পারি। এই কোণটা আমি বের করব না করে ডাইরেক্ট এই কোণটা বের করতে পারবো একটি উপপাদ্যের ধর্মের সাহায্যে। তাহলে কি বলতে পারি? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। এটি আমি ব্যাখ্যা করছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের সি বাহুকে বর্ধিত করা হয়েছে সি এফ পর্যন্ত। তাহলে উৎপন্ন বহিস্থ কোণ, তাহলে এই জায়গায় যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়েছে, উৎপন্ন এই বহিস্থ কোণ আমরা জানি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এই কোণটি কত হবে? 75 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারবো। কারণ কি জানি আমি? বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এটি লিখব। তারপরে এটার সাপেক্ষে আমি এই কোণ অতি সহজেই বের করতে পারব। তাহলে লিখছি এখন ডি, সি যুক্ত করা হলো।
বলতে পারি উৎপন্ন বহিস্থ কোণ, তাহলে উৎপন্ন বহিস্থ কোণ DCF, তাহলে বহিস্থ কোণ DCF সমান সমান আমরা জানি কি বিপরীত অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ কি হবে BAD, অবশ্যই বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারবো এটি, তাহলে এই দুটো কোণই হচ্ছে কত 75 ডিগ্রি, 75 ডিগ্রি। যদি আমি লক্ষ্য করে কি দেখতে পারবো, এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ DCFE, এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে DCFE বৃত্তস্থ চতুর্ভুজ থেকে পাই, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ DCFE-র ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এই কোণ আর এই কোণ মিলে কি এরা পরস্পর সম্পূরক হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ বলতে পারি কোণ DCF প্লাস কোণ DEF ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে বা মান পুট করছি, DCF বের করেছি আমি 75 ডিগ্রি আগে, তাহলে 75 ডিগ্রি বসিয়ে দিচ্ছি প্লাস কোণ DEF ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা কোণ DEF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ DEF ইকুয়াল টু 105 ডিগ্রি। লাইনটা আবার পড়ছি, তাহলে কোণ DCF প্লাস DEF ইকুয়াল টু 180 ডিগ্রি, DCF ইকুয়াল টু 75 ডিগ্রি প্লাস DEF ইকুয়াল টু 180 ডিগ্রি, বা DEF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। সুতরাং কোণ DEF ইকুয়াল টু 105 ডিগ্রি, বিয়োগ করে 105 ডিগ্রি পেয়েছি। তাহলে কোণ DEF এই কোণটির মান কত 105 ডিগ্রি, এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে আমি এই জায়গায় একটি গোলক ধরেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে R একক, এবং পরেরটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ কি R/2 বৃদ্ধি করা হয়েছে। তাহলে R প্লাস R/2, তার মানে লিখতে পারি পরেরটি কত হবে 3R/2, এত একক হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করতে হবে। তাহলে এটি ধরছি আমি মূল গোলক এবং এটি হচ্ছে পরিবর্তিত গোলক। এটি মূল গোলক, এটি পরিবর্তিত গোলক। মূল গোলকের ব্যাসার্ধ কত R একক, এবং পরিবর্তিত গোলকের অর্থাৎ নতুন গোলকটির ব্যাসার্ধ কত 3R/2 একক। ধরি মূল গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু R স্মল r একক। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা সূত্র জানি কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², এত বর্গ একক। তাহলে এটি হচ্ছে মূল গোলকের। নতুন গোলকের ব্যাসার্ধ কত 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রথমে ছিল R প্লাস 50% মানে R/2, বা এটা R ইন্টু 150/100 যদি লিখি তাও বেরোবে। তাহলে আমি সহজভাবে লিখছি R প্লাস R/2, অর্থাৎ 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে কত হবে এটি 3R/2 একক। তাহলে এই গোলকটির ক্ষেত্রে এই গোলকটির ব্যাসার্ধ 3R/2 একক। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সূত্র বসাবো 4πr²
আর স্কোয়ার, এই জায়গায় আর এর মান 3r/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ কি পাচ্ছি 4π ইন্টু 9r²/4, 4 কেটে দিচ্ছি, সমান সমান 9πr² বর্গ একক। তাহলে নতুন গোলকটির ক্ষেত্রফল 9πr², এটির পেয়েছি 4πr²। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাচ্ছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 9πr² মাইনাস 4πr²। তাহলে কী হবে এটি? 5πr² বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার লিখব, 100 সাপেক্ষে বের করব। তাহলে কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি বাই, অর্থাৎ 5πr² বাই, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কীভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? 4πr², অর্থাৎ মূল গোলকের ক্ষেত্রফল 4πr² ইন্টু শতকরা যেহেতু 100 দিয়ে গুণ করছি, তাহলে কী দাঁড়াবে? πr² ক্যান্সেল, 4 দিয়ে কাটছি, 4 25 100, 5 25 125%। তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? 125%। তাহলে আমরা কি লিখব? সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? সুতরাং বক্রতলের, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান 125%। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত? 125%। এটি অ্যান্সার। অথবা ছোট্ট নিয়মে আমরা এটি করতে পারবো, একটি সহজ সূত্র যদি মনে রাখি। তাহলে কিভাবে, যখন কোনো গোলকের ব্যাসার্ধ নির্দিষ্ট পার্সেন্টেজ বৃদ্ধি করা হবে, তখন ক্ষেত্রফল বৃদ্ধি, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে তার সূত্রটি প্রয়োগ করে আমরা অতি সহজেই করতে পারবো। তাহলে কী বলেছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করা? 50%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এটি একবারে করতে পারবো, গোলকের ক্ষেত্রফল বৃদ্ধি, সূত্রটি কি? যদি ব্যাসার্ধ r% বৃদ্ধি করা হয় তবে কি হবে? এটি সূত্র 2r + r²/100। এটি বসিয়ে পার্সেন্টেজ দেব, তাহলে একবারে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই জায়গায় মান পুট করছি, 2 × r, আর এর মান কত? 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আর এর মান 50 বসাবো, পার্সেন্টেজটা বসাবো, প্লাস r² মানে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটি বসাবো, 50 × 50/100, তাহলে এত পার্সেন্ট। তাহলে কি দাঁড়াবে এটি? 50 × 100 যোগ 100 কেটে দিচ্ছি, তাহলে 5 × 5 = 25, তাহলে এত পার্সেন্ট। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? এই জায়গায় 100 + 25 মানে 125%। তাহলে সহজ উপায়ে যদি করি তাহলে এটা মনে রাখবো, 125% বৃদ্ধি পাচ্ছে। MCQ অঙ্কের ক্ষেত্রে তোমরা এটি প্রয়োগ করে অতি সহজেই উত্তরটি বের করতে পারবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত 10ম শ্রেণী এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি কি বলেছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে তা নির্ণয় করো। প্রশ্নটিতে বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। তাহলে এটুকু ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 42 ডেসিমি। এই গোটাটুকু 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করব, তাহলে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে? প্রতি বর্গমিটার বলেছে বর্গমিটার, তাহলে 42 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ এই জায়গায় আমরা যদি ধরি, এক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে?
42 ডেসিমি, তাহলে এটিকে মিটারে কনভার্ট করব। 4.2 মিটার তার অর্ধেক, অর্থাৎ 2.1 মিটার হবে এর ব্যাসার্ধ। তো এটি পরে লিখছি, গম্বুজটির ব্যাস, গম্বুজটির ব্যাস কত দেয়া আছে? 42 ডেসিমিটার। গম্বুজটির ব্যাস ইকুয়াল টু 42 ডেসিমিটার, অর্থাৎ এটিকে মিটারে কনভার্ট করলে 4.2 মিটার। মিটারে কেন কনভার্ট করেছি? কারণ আমার বলেছে উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে, সেজন্য মিটারে কনভার্ট করেছি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস এত, তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4.2/2, অর্থাৎ 2.1 মিটার। তাহলে এটি হবে ব্যাসার্ধ, অর্থাৎ এই জায়গায় আর কত পাচ্ছি? এইটুকু হচ্ছে আর ইকুয়াল টু 2.1 মিটার। তাহলে এবার উপরিতল, শুধু উপরিতল রং করব, তার মানে এক্ষেত্রে আমাকে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি লাগবে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? 2πr², অর্থাৎ সুতরাং অর্ধগোলকটির কী হবে? অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr²। মান বসাবো, 2 গুণন পাই মানে 22/7 গুণন r², দুবার বসাচ্ছি, আর এর মান 2.1 ইন্টু 2.1, কেটে দিচ্ছি 7 দিয়ে, এটা 0.3। তাহলে গুণ করে আমি পাবো, এক্ষেত্রে গুণ করে যেটা পাবো সেটা আসবে 27.72 বর্গমিটার। তাহলে এটি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কত? 27.72 বর্গমিটার। এখন বলেছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে। তাহলে রং করতে মোট খরচ পড়বে, সুতরাং রং করতে মোট খরচ পড়বে, তাহলে 1 বর্গমিটারে খরচ পড়ে 35 টাকা। তাহলে এত বর্গমিটারে কত হবে? 35 গুণন এটি। তাহলে কি লিখব? 27.72 ইন্টু 35। তাহলে কত হবে? এক্ষেত্রে গুণ করে যে পরিমাণ আসবে তা হলো 970 টাকা 20 পয়সা, অর্থাৎ 970.20 টাকা। তাহলে রং করতে মোট কত খরচ হবে? রং করতে মোট খরচ হবে 970 টাকা 20 পয়সা বা 970.20 টাকা। এটিই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।